এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার কথাগুলো দেখছেন অথবা যারা আমার কথাগুলো শুনছেন, প্রত্যেককে জানাই ইংলিশ এক্সপ্রেসের পক্ষ থেকে একটি সুন্দর বিকালের শুভেচ্ছা। আজকে আমরা যে কাজটি করতে এসেছি সেটা একটু বলে রাখি। আমরা আসলে আজকে প্রিপজিশনের কিছু প্র্যাকটিস দেখতে এসেছি, কিছু কোশ্চেন দেখব এবং সেই কোশ্চেনগুলো গত কালকের ক্লাসে যে রুলগুলো শিখেছিলাম সেগুলো দিয়ে সলভ করব। এবং গতকালকের ক্লাসে আমরা যা পড়েছি সেটা আমি কিন্তু বলেছি, সেটা হলো যে প্রিপজিশনের এই রুলগুলো বা যে স্টাইলে আমি শিখিয়েছিলাম এটি কিন্তু আসলে ভিডিও আকারে দেওয়া হবে না। সো আজকে আমরা যে ক্লাসটি করছি সেটার ভিডিও আপনি গ্রুপে পেয়ে যাবেন আগামীকালকের ভিতরেই। এবং আজকের ক্লাসে আমাদের যে মুখস্থের কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেই মুখস্থের বিষয়গুলোর একটি পিডিএফ শিট আপনি গ্রুপের ভিতরে পেয়ে যাবেন এবং সেখান থেকে মুখস্থের বিষয়টি করে ফেলতে হবে। সাথে মনে রাখতে হবে মুখস্থের বিষয়টা অনেকাংশে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বলতে বোঝায় যে অনেকের ক্ষেত্রে অনেক কিছু হয়তো বা আরো বেশি মুখস্থ করার প্রয়োজন হতে পারে, কারণ আমার নিয়মে হয়তো অনেকেই সেগুলি উত্তর করতে পারবেন না। সেই কারণে যদি আপনাদের সেগুলি মুখস্থ করার বিষয় এসে যায়, আপনি আমার তালিকার সাথে সেগুলি একটু যোগ করে নেবেন, তাহলে পিডিএফ শিটটি আপনার জন্য অনেকাংশে হেল্পফুল হবে। আমার দৃঢ় বিশ্বাস প্রিপজিশনে আজকের ক্লাসের পরে আপনি যদি মোটামুটি ভাবে আরো 10টি কোশ্চেন আমার মতো করে সমাধান করেন, কোনো সমস্যা প্রিপজিশনে আর থাকবে না। আশা করি ক্লাসের শেষ অংশ পর্যন্ত আপনাদের সবাইকেই পাবো এবং বিগত ক্লাসগুলিতে যারা অংশ নিয়েছে তাদের মতামত, তাদের বিভিন্ন রকমের কমেন্ট আপনি দেখেছেন, যেটি আমাদের এইচএসসির যে ইংলিশ প্রিপারেশনের যে গ্রুপটি আছে সেখানে কিন্তু তারা কমেন্টগুলি করেছে। আপনারাও কমেন্ট করবেন। আমি সবাইকে বলেছি যে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ফেসবুক গ্রুপে কমেন্ট করবেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলি, ভাইয়া কালকের ক্লাসের রুলস গুলোর পিডিএফ কি পাবো? হ্যাঁ, পিডিএফ এর ভিতরে কালকের ক্লাসের রুলস গুলো থাকবে। সো আশা করি সেখান থেকে আপনি অনেকাংশে ধরে নিতে পারবেন যে কি কি আমরা গত ক্লাস আলোচনা করেছি সেটা। সো আমরা আজকে ক্লাসে ঢুকে পড়তে চাই। আমাদের ক্লাসটি চলে আসছে কিছুক্ষণের ভিতরেই। আমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, সবার উদ্দেশ্যে কোশ্চেনটি থাকছে। আমরা এই কোশ্চেনটি সলভ করব এবং কেমন করে করব, গত ক্লাসের সিস্টেমে করব। তাহলে আমাদের আজকের টপিকটি প্রিপজিশনের প্র্যাকটিস, আর প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের হেল্প হিসেবে থাকবে লাস্ট ক্লাসের রুলগুলো, আর কিভাবে রুলগুলো অ্যাপ্লাই করি সেটা আমরা আজকে শিখব। আমি দুটি প্যাসেজ পছন্দ করেছি। একটি প্যাসেজ হলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে সেই কারণে, দ্বিতীয় প্যাসেজটি হলো যে বিভিন্ন টেস্ট পরীক্ষাগুলোতে সর্বোচ্চ বার এসেছে সেই জন্য। এই দুটি প্যাসেজ যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা এমন না, বরং এই দুটি প্যাসেজ পরীক্ষায় আসার জন্য যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে। যেহেতু অনেকবার বোর্ডে এসেছে সুতরাং এটা বোর্ড স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে, যেহেতু অনেকগুলি কলেজে এসেছে সুতরাং এটা আমাদের এইচএসসি স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে। সেই জন্যই কিন্তু মূলত এই দুটি প্যাসেজ আমি রেখেছি। আপনি যদি দেখেন যে এই দুটি প্যাসেজ সর্বোচ্চ বার, এর চেয়ে বেশি সর্বোচ্চ বার মানে এর চেয়ে বেশি বার আসলে কোনো প্যাসেজ আসেনি। সো আমরা এই প্যাসেজটি প্রথমে পড়তে চাই। মনে রাখবেন আমাদের টার্গেট হলো আমরা গত ক্লাসের রুলটি কিভাবে অ্যাপ্লাই করি সেটা। সেই রুল অ্যাপ্লাই করতে গেলে আমরা জানেন গত ক্লাসে আমরা শিখেছিলাম যে বিভক্তি দিয়ে আসলে কি বসাবো। বিভক্তি দিয়ে আমরা বসাবো হচ্ছে প্রিপজিশনটা। তাহলে সেই ক্ষেত্রে বিভক্তি বের করতে হলে আমাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, আমাকে অবশ্যই প্যাসেজটার বাংলা করতে হবে। আমি সেটাই করব। লক্ষ্য করেন আমাদের এই কোশ্চেনটিতে যেখানটায় শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের আগের যে অংশটি, প্রথমে এই অংশটির আমরা বাংলা করতে চাই, তারপরে এই অংশটির বাংলা করতে চাই এবং তারপরে এই অংশের বাংলার সাথে এটাকে কিভাবে যুক্ত করা যায় বাংলা বাক্যে সেটা চেষ্টা করতে চাই। এবং তখন আমরা বুঝতে পারবো যে এ নেশন তার বাংলা হলো একটি জাতি, কিভাবে এই শব্দটি এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট তার সাথে যুক্ত হবে। আবারও বলি, এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট যদি এটা বলি, এটার বাংলা হলো একজন শিক্ষক হলেন শিক্ষক হলেন একজন স্থপতি, এইটুকুর বাংলা। এবং আমি যদি এই অংশে আসি তাহলে দেখেন এ নেশনের বাংলা হলো একটি জাতি। তাহলে এখন আমাদের কাজ হলো একজন শিক্ষক হলেন একজন স্থপতি, এই অংশের ভিতরে একটি জাতি কথা ঢুকিয়ে দিয়ে আমি একটা বাক্য বানাবো। তখন দেখব একটি জাতি শব্দের সাথে আসলে কোন বিভক্তি যুক্ত হলে একটি জাতি ওই বাক্যের সাথে বসে টোটাল একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করে। লক্ষ্য করেন আমি যদি এভাবে বলি যে একজন শিক্ষক হলেন একটি জাতির একজন স্থপতি, আমি আবারও বলছি একজন শিক্ষক হলেন
একটি জাতির একজন স্থপতি, তাহলে বাক্যটি হবে। আপনি অন্য কোনো ভাবে ট্রাই করে দেখবেন আজকের ক্লাসের শেষে, যে অন্য কোনো ভাবে আমি র এর মানে ষষ্ঠী বিভক্তি যোগ করে এটাকে বাক্যে ঢুকিয়ে দিয়েছি, আপনি অন্য কোনো ভাবে করতে পারেন কিনা চেষ্টা করবেন। আমি আপনাকে বলে রাখি উত্তরটি কি হবে, আপনি পারবেন না। অর্থাৎ এই বাক্যটি একভাবেই দুটি অংশকে যুক্ত করা যায়। আমরা এরকম অনেকগুলো কোশ্চেন এর পরে দেখবো যেখানে ভিন্ন ভাবেও করা যায়। তো আমি সবগুলো অপশন নিয়ে কথা বলবো, যে এখানে এটাও হতে পারতো, এটাও হতে পারতো, কেন আমি সেটাকে নিচ্ছি না, তখন আপনি বিষয়টা ক্লিয়ার হবেন। সো এখন আমি যদি বলি, তাহলে এই একটি জাতি কথার সাথে কি যোগ করলাম, র এর, তাহলে একটি জাতির। তাহলে দেখেন একজন শিক্ষক হলেন একটি জাতির একজন স্থপতি, তাহলে একটি জাতি এর সাথে কি হলো, র এর। ইংরেজিতে আসলো এ নেশন, একটি জাতি, তার সাথে কি হলো, র এর। যার সাথে র এর ষষ্ঠী বিভক্তি তার আগে বসে হলো অফ, এই জন্য আমরা প্রথম শূন্যস্থানে অফ দিলাম। সবাই একটু জানিয়ে ফেলেন যে উত্তরটি কিভাবে পেলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা। দ্রুত লিখবেন। আসলে আমি আপনাদের গত ক্লাসে এই জিনিসটি বলেছিলাম যে বাংলা বিভক্তি দিয়ে কিভাবে ইংরেজিতে প্রিপজিশন বসানো যায়, আমি সেটাই আপনাকে দেখাচ্ছি। এবার চলে আসি পরের অংশে। দেখেন হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এই অংশটুকু আগে বাংলা করব। হি প্লেজ মানে তিনি পালন করেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। আমার মনে হয় এইটুকুর বাংলা সবাই পারতেন। তারপরে দেখেন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, বিল্ড আপ মানে গঠন করা, বিল্ড আপ মানে তৈরি করা, অ্যান এডুকেটেড নেশন মানে একটি শিক্ষিত জাতি। তাহলে এই বিল্ডিং থেকে এইটুকুর বাংলা হলো একটি শিক্ষিত জাতি তৈরি করা, একটি শিক্ষিত জাতি তৈরি করা। বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, এটার অর্থ হলো একটি শিক্ষিত জাতি তৈরি করা। আর এর আগের অংশের অর্থ হলো হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর সাথে আমি এই অংশটুকু যোগ করব, একটি শিক্ষিত জাতি তৈরি করা। তাহলে আমি যদি দুইটাকে একসাথে যুক্ত করি তাহলে বাক্যটি কেমন হতে পারে। সো প্রথমে আমি যুক্ত করছি, দেখেন হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটি শিক্ষিত জাতি তৈরি করার জন্য। আপনাদের প্রথম আপনাদের মাথায় এটি আসবে। আমি আবারও বলছি, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটি শিক্ষিত জাতি তৈরি করার জন্য। সবার ক্ষেত্রেই এটি বাংলা অর্থ আসার কথা, এবং সেইটা চিন্তা করে আপনাদের মনে হওয়ার কথা যে এখানটায় কি হবে, ফর হবে। প্রশ্ন হলো ফর সম্পর্কে আমি কি বলেছিলাম। গত ক্লাসে বলেছিলাম ফর বসে জন্য অর্থে, তবে সাথে একটা কথা ছিল নিমিত্ত অর্থে জন্য। তার মানে উদ্দেশ্য বুঝালে তখন সেখানে কি হবে, ফর হবে। প্রশ্ন হলো এই যে শূন্যস্থানের আগের যে অংশটা, সেই অংশটার উদ্দেশ্য পরের অংশটা কিনা এটা আমাকে দেখতে হবে। আগের অংশে বলা হলো হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভালো করে লক্ষ্য করেন, তিনি, তার মানে একজন শিক্ষক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার এখানে বলতেছে যে একটি শিক্ষিত জাতি তৈরি করতে। প্রশ্ন হলো একজন শিক্ষক কি একটি শিক্ষিত জাতি তৈরি করার উদ্দেশ্য নিয়ে পড়ায় কিনা। আমি আশা করি কথাটা বোঝাতে পেরেছি। একজন শিক্ষক একটি শিক্ষিত জাতি তৈরি করার উদ্দেশ্য নিয়ে পড়ায় কিনা। না ভাই, একজন শিক্ষক, যেহেতু হি মানে একজন শিক্ষক, সে তার সামনের ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে শিক্ষিত করার উদ্দেশ্য নিয়ে বা লক্ষ্য নিয়ে পড়ান। এভাবে অনেক শিক্ষক যদি একসাথে হয়, অর্থাৎ তারা বা শিক্ষকেরা যদি বলতাম আমরা, তাহলে এটা উদ্দেশ্য হতো। সুতরাং এটা উদ্দেশ্য না। আর উদ্দেশ্য যেহেতু না, তাহলে আমাকে জন্য দিয়ে করা যাবে না, আমাকে খুঁজতে হবে আর কিভাবে এটার বাংলা করা যায়। অর্থাৎ জন্য ছাড়া, জন্য দিয়ে করলে হচ্ছে না, তার কারণ এখানে উদ্দেশ্য না। আশা করি দেখেন কথাটা বুঝতে পারছেন। সবাই একটু রাত্রি টু দিয়েছেন। ভাইয়া যদি টু দিতেন তাহলে এখানে বিল্ডিং না, এখানে বিল্ড থাকতো। এখানে বিল্ড থাকলে হয়তো আমিও আপনাকে বলতাম টু হবে, কিন্তু এখানে বিল্ডিং আইএনজি দেওয়া আছে। উদ্দেশ্য বোঝাতে টু বসে না ভাইয়া, উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ বসে। টু এর পরে কিন্তু ভার্বটাও থাকা লাগবে বেস ফর্মে। সো রাত্রি আশা করি বুঝতে পারছেন এখানে টু হওয়ার সুযোগ নেই। এবার আমরা বাংলা করব যে জন্য ছাড়া আর কি দিয়ে বাংলা করা যায়। দেখেন প্রথমবার বাংলা করেছিলাম এভাবে, হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এখান থেকে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার বাংলা করব পিছন থেকে, একটি শিক্ষিত জাতি তৈরি করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অথবা একটি শিক্ষিত জাতি তৈরি করায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মানে এই কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ আমি বলতে চাই যে এই যে একটি শিক্ষিত জাতি তৈরি করা, এর সাথে আমি সপ্তমী বিভক্তি দিলেও কিন্তু বাক্যটি আগের অংশের সাথে মিলে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করে। সো সেখানে আমি প্রিপজিশন বসাতে পারি ইন অথবা অ্যাট। সো আমরা এখানটায় ইন দিচ্ছি, ইন। প্রশ্ন হলো কেন দিচ্ছি? তার কারণ এটা হলো শিক্ষিত জাতি তৈরি করতে হবে। জাতি তো ভাই ছোট কিছু না, অনেক বড় বিষয়, সুতরাং আমরা এখানে ইন দিব। যেটা বলছিলাম, তাহলে আমি এই লাইনটি আরো একবার বলি। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটি শিক্ষিত জাতি গঠন করতে, অথবা একটি শিক্ষিত জাতি গঠন করতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লক্ষ্য করেন আমার কথাটি আপনারা ঠিক মতন ধরতে পেরেছেন কিনা। আমি এই বাক্যটি বাংলা করার ক্ষেত্রে দেখলাম যে কি কি বিভক্তি দিয়ে বাক্যটির বাংলা হতে পারে। আমি দুটি পেয়েছি, একটি হলো জন্য দিয়ে বাংলা করলে বাক্যটি বাংলা হয়, আর একটা হলো যদি আমি এখানে তে মানে এ অন্তস্থতে সপ্তমী বিভক্তি দিয়ে করি তাহলে বাংলা হয়। এবার দুই বাংলার ভিতরে আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব? আমি বলেছিলাম জন্য অর্থে ইংরেজিতে ফর হবে যদি সেখানে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য আছে এমন এক্সাম্পল আমরা পাবো কিছুক্ষণের ভিতরেই। তখন আমরা দেখলাম যে আমাদের আগের অংশ হলো হি, হি মানে একজন শিক্ষক, তাহলে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটা জাতি গঠন করার জন্য না। আসলে একজন শিক্ষক জাতি গঠন করবেন কিভাবে, বাস্তবতা এইটা। সেই কারণে আমরা বললাম এখানটায় আসলে কি হবে না, এখানটায় ফর হবে না। তখন আমরা আরো কিছু বাংলা খুঁজলাম এবং বাংলা খুঁজে দেখলাম যে এখানে আসলে আমি যদি তে দিয়ে বাংলা করি, একটি শিক্ষিত জাতি গঠন করতে, একটি শিক্ষিত জাতি গঠন করায় তারা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ এখানটায় আসলে কি দেওয়া যাবে, এখানটায় আসলে এ অন্তস্থতে সপ্তমী বিভক্তি চিন্তা করে ইন অথবা অ্যাট দেওয়া যাবে। যেহেতু এটা হচ্ছে কি, যেহেতু এটা হলো একটি বড় বিষয়, একটি জাতি গঠন করার মতো বড় বিষয়, তাই আমরা এখানটায় কি ব্যবহার করছি, ইন ব্যবহার করছি। আশা করি সবাই বুঝতে পারছি। সো বুঝে ফেললে আশা করি সমস্যা হওয়ার কথা না। একটু আমাকে জানিয়ে ফেলবেন চ্যাট অংশে যে এখন পর্যন্ত আমরা দুটি শূন্যস্থান পূরণ করেছি, বিষয়টা আপনাদের কাছে বোধগম্য হয়েছে কিনা, কিভাবে করছি। আপনি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কোথাও খুঁজে পাবেন না যে এখানে ইন হওয়ার কথা, ইভেন আগেরটাও খুঁজে পাবেন না যে এখানে কিভাবে অফ হওয়ার কথা। মুখস্থ দিয়ে কিন্তু এই দুইটার কোনোটাই হবে না ভাই। এবার তারপরের লাইনে যাচ্ছি। হি ডিসপেলস, ডিসপেল শব্দের অর্থ দেখেন বিতাড়িত করা, মানে তাড়িয়ে দেওয়া। হয়তোবা অনেকে জানতেন না, আমি বাংলা লিখে দিয়েছি। যখন নিজে সলভ করবেন, যে ওয়ার্ডের মিনিং জানবেন না, একটু কষ্ট করে ডিকশনারি দেখে নেবেন। তাহলে হি ডিসপেলস, তিনি তাড়িয়ে দেন, তিনি বিতাড়িত করেন দি ডার্কনেস, অন্ধকার, শূন্যস্থানে পরে ইগনোরেন্স মানে অজ্ঞতা, শূন্যস্থানের পরে দি লট অফ এ নেশন, অফ এ নেশন, এ নেশন মানে একটি জাতি, অফ মানে হলো এর, একটি জাতির, দি লট মানে হলো ভাগ্য, তাহলে একটি জাতির ভাগ্য। আমি যদি এখানে বাংলা বলি যে অজ্ঞতা শব্দটি, ইগনোরেন্স শব্দটি, তাহলে এটা হচ্ছে অজ্ঞতা, ইগনোরেন্স শব্দটি হলো অজ্ঞতা। সো এটার বাংলা হলো অজ্ঞতা, এটার বাংলা হলো অজ্ঞতা। আবার দি লট অফ এ নেশন, এটার বাংলা হলো একটি জাতির ভাগ্য। এ নেশন মানে একটি জাতি, অফ মানে হলো এর, দি লট মানে হলো ভাগ্য, তাহলে একটি জাতির ভাগ্য। আমি কিন্তু সম্পূর্ণ অংশের বাংলা করে ফেলেছি। এবার কাজ হলো সম্পর্ক দেখা। প্রথমে দেখব হি ডিসপেলস দি ডার্কনেস, এইটুকুর সাথে ইগনোরেন্সের সম্পর্ক কি। ইগনোরেন্সের বাংলা আমি বলে দিয়েছি অজ্ঞতা, তাহলে তিনি বিতাড়িত করেন অন্ধকারকে, অজ্ঞতা। তাহলে কি আমি যদি বলি একটা ভাবে এটা করা যাবে, তিনি বিতাড়িত করেন অজ্ঞতার অন্ধকারকে। সো অজ্ঞতার অন্ধকার, সো অজ্ঞতা শব্দের সাথে কি দিচ্ছি আমি, র এর, অর্থাৎ অজ্ঞতার ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি হলে কি হয়, অফ হয়, সুতরাং আমরা বলবো এখানটায় কি হবে, অফ হবে, অফ ইগনোরেন্স। এবার এইটুকুর বাংলা আমার হয়ে গেল, হি ডিসপেলস দি ডার্কনেস অফ ইগনোরেন্স। এইটুকুর বাংলা কি, তিনি কি করেন, অজ্ঞতার অন্ধকারকে বিতাড়িত করেন, তাড়িয়ে দেন। এবার এইটুকুর সাথে বাংলা যোগ করছি একটি জাতির ভাগ্য। এটাকে যোগ করতে হলে একভাবেই করা যাবে ভাই, একটি জাতির ভাগ্য থেকে, ভাগ্য হতে তিনি অজ্ঞতার অন্ধকারকে বিতাড়িত করেন। আমি আবারও বলছি, একটি জাতির ভাগ্য থেকে তিনি অজ্ঞতার অন্ধকারকে বিতাড়িত করেন। তাহলে একটি জাতির ভাগ্য, এর সাথে আমি কি যোগ করলাম, থেকে। এই দেখেন এইটুকুর বাংলা হলো একটি জাতির ভাগ্য
একটি জাতির ভাগ্য, এর সাথে যোগ করলাম ভাগ্য হতে, তাহলে আমি কি করছি, হতে, থেকে, চেয়ে, পঞ্চমী বিভক্তি। তাহলে সেখানে কি হয় আমি জানি, পঞ্চমী বিভক্তি থাকলে সেখানে হয় হচ্ছে ফ্রম অথবা দেন। তবে দেন বসে শুধুমাত্র কম্পারেটিভ সেন্টেন্সে। সো আমরা বুঝে ফেললাম এখানটায় উত্তর হবে হচ্ছে ফ্রম। লক্ষ্য করেন আমরা কিন্তু এখনো মুখস্থের কোনো কিছু পাই নাই ভাই, সবই কিন্তু বাংলা করে হচ্ছে। এবং আপনি যদি আমাকে বলেন যে ভাই এটা আসলে মুখস্থ করে হওয়ার সুযোগ ছিল কিনা, না ভাই, এখানে একটাও এখন পর্যন্ত আপনাদের তালিকার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের যে তালিকাটি আপনারা মুখস্থ করেন সেখান থেকে এখন পর্যন্ত আসে নাই। বাট এই প্রশ্নটাই কিন্তু একাধিকবার বোর্ডে এসেছে। বুঝতেই পারছেন তাহলে আমাদের বোর্ডের বিষয়টা কি, আমরা আসলে ভুল পথে পরিচালিত হই তালিকা মুখস্থ করার দিকে। এবার চলে আসি পরবর্তী লাইনে, হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি হলেন একজন কি, অভিনেতা। শিক্ষককে কি হতে হবে, একজন অভিনেতা হতে হবে। সো টু স্পিক, এভাবেই কথা বলতে হবে। তাহলে শিক্ষক হতে গেলে কি হতে হবে, তাকে একজন অভিনেতা হতে হবে এবং তাকে এভাবেই কথা বলতে হবে। হি হ্যাজ টু স্যুট হিজ অ্যাক্ট, হি হ্যাজ টু স্যুট, তাকে মানিয়ে নিতে হবে, হিজ অ্যাক্ট, তার কর্মকাণ্ডের সাথে, অ্যাকর্ডিং, অবশেষে পেলাম মুখস্থ। এই যে এখানটায় একটি মুখস্থ পাওয়া গেছে, অ্যাকর্ডিং এর সাথে কি হয়, টু হয়, এবং অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে। অবশেষে মুখস্থ একটি পেলাম, এটা অন্য কোনো ভাবে বাংলা করে করার সুযোগ নেই, এটি মুখস্থ থাকতেই হবে। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এটা আপনারা সবাই হয়তো এমনি জানতেন, তারপরেও বলে রাখি এভাবে মুখস্থের যে বিষয়গুলো আছে সেগুলি একসাথে করে কিন্তু পিডিএফ শিটে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে মুখস্থ করে নেবেন। আশা করি পরবর্তীতে আর কারোর সমস্যা হবে না। সো এখন আমি আবারও এই লাইনটির বাংলা করতে চাই। হি হ্যাজ টু স্যুট, তাকে মানিয়ে নিতে হয়, হিজ অ্যাক্ট, তার কর্মকাণ্ডকে, অ্যাকর্ডিং টু অনুসারে, কি অনুসারে, দ্য নিড অফ হিজ অডিয়েন্স, তার শ্রোতার প্রয়োজন অনুসারে। দ্য নিড মানে প্রয়োজন, অফ হিজ অডিয়েন্স তার শ্রোতার, তাহলে তার শ্রোতার প্রয়োজন অনুসারে তাকে কি করতে হয়, তার কর্মকাণ্ডকে মানিয়ে নিতে হয়। তার মানে আমি শিক্ষক যখন এখানে ক্লাস নিচ্ছি তখন আমাকে অবশ্যই ভাবতে হবে যারা এই পড়াটি শুনছেন তাদের কি চাহিদা আছে, তাদের কি প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা মাথায় রেখে আমার কর্মকাণ্ডগুলোকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। হুইচ ইজ হিজ ক্লাস, যেটা হলো তার ক্লাস বা তার শ্রেণী। তাহলে একজন শিক্ষকের অডিয়েন্স কারা, যারা আপনারা শুনছেন, মানে আমার যে সামনে যারা বসে আছেন, এই ক্লাস বা শ্রেণী। ওকে, আমরা এরপরে চলে আসি। হি ইজ এ ক্লিয়ার স্পিকার, তিনি হবেন একজন কি, স্পষ্ট বক্তা। তার মানে শিক্ষক হতে গেলে আপনাকে অবশ্যই স্পষ্টভাবে কথা বলতে হবে, এবং এই স্পষ্টভাবে কথা বলতে গেলে আপনার কি থাকতে হবে, আপনার সাথে অবশ্যই থাকতে হবে একটি গুড, স্ট্রং এবং প্লিজিং ভয়েস। তাহলে আপনার সাথে যদি কি থাকে, গুড মানে ভালো, স্ট্রং মানে কি শক্তিশালী বলিষ্ঠ, প্লিজিং মানে আনন্দদায়ক একটি ভয়েস থাকতে হবে। তার মানে শিক্ষক কোন শিক্ষকের ক্লাস স্টুডেন্টরা পছন্দ করবে, যে শিক্ষকের কথাগুলো কি ভালো কথা, তার সাথে কি আছে, বলিষ্ঠভাবে কথা বলেন এবং কিভাবে কথা বলেন, প্লিজিং মানে যে কথাগুলো শুনলে কানের কাছে ভালো লাগে, আরাম লাগে, সেগুলো। এবার তারপরে চলে যাই, হি ইজ এ ক্লিয়ার স্পিকারের সাথে, তাহলে আমি এখানটায় কি দিব, অর্থাৎ আমাকে বুঝতে হবে এ ক্লিয়ার স্পিকারের সাথে এই গুড, স্ট্রং এবং প্লিজিং ভয়েস, এটার আসলে সম্পর্কটা কি। এই অংশের সাথে এই অংশের সম্পর্ক হলো আসলে একজন ক্লিয়ার স্পিকারের সাথেই কিন্তু এই জিনিসটা থাকে। ভালো করে লক্ষ্য করে দেখেন, একজন ক্লিয়ার স্পিকারের সাথে অর্থাৎ একজন স্পষ্ট বক্তা যিনি, তার সাথেই কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকে। অর্থাৎ আমরা তখন এখানে উইথ বসাবো। লক্ষ্য করেন, আমরা যদি এভাবে চিন্তা করি, তিনি একটা ভালো, শক্তিশালী এবং আনন্দদায়ক ভয়েসের দ্বারা একজন স্পষ্ট বক্তা হন, যদি এভাবেও চিন্তা করি ভাই, ঠিক আছে, দ্বারা হলে যে বাই হয়, সাথে হলে উইথ হয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। সো আমি যদি বলি এখন একজন ক্লিয়ার বক্তার সাথে সাথে কিন্তু এই জিনিসটা থাকে, ক্লিয়ার বক্তা যে, তার সাথে কি বৈশিষ্ট্য থাকে, তিনি হলেন গুড, তারপরে হচ্ছে স্ট্রং এবং প্লিজিং ভয়েস তার সাথে আছে। সো এইভাবে আমরা বলে ফেললাম এখানটায় উইথ হবে। এখন আপনি যদি বলেন ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কি এভাবে উইথ পাওয়া যায়, আমি বলবো না ভাই, পাওয়া যায় না।
তার কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কোনো ঘটনাই ঘটে নাই। আপনি যদি পড়ে দেখেন ক্লিয়ার উইথ বলে কোনো প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে কিনা, নাই ভাই। আপনি যদি খুঁজে দেখেন স্পিকার উইথ আছে কিনা, না ভাই। তাহলে এটা কেমনে করা যায়? যেভাবে করেছি শুধুমাত্র এভাবেই করা যায়। কেমনে বোঝা যায়? যেভাবে বুঝিয়েছি শুধুমাত্র এভাবেই বোঝা যায়। আশা করি কথাটা বুঝতে পারছেন। ওকে, সবাই বলেছেন বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি এবার তারপরের অংশে যাচ্ছি। হুইচ ইজ ড্যাশ হিজ কন্ট্রোল। হুইচ ইজ, হুইচ মানে হলো যেটি, ইজ মানে হলো হয়, হিজ কন্ট্রোল মানে তার নিয়ন্ত্রণ। এবার যেটি বলতে কার কথা বোঝাচ্ছে? যেটি বলতে আসলে ভয়েসের কথা বোঝাচ্ছে। যেটি মানে ভয়েসটা হয় তার নিয়ন্ত্রণে। অর্থাৎ আমি যে ভয়েসে কথা বলছি এটা কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকা লাগবে। অর্থাৎ হেরে গলায় বললে কিন্তু হবে না। এটা কখনো উঠবে, কখনো নামবে, কখনো জোরে হবে, কখনো আস্তে হবে, কখনো আবার তার ভিতরে টান থাকবে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমার নিয়ন্ত্রণে এই ভয়েসটা থাকতে হবে। আমি আবারও বলছি, তার নিয়ন্ত্রণে থাকতে হবে। লক্ষ্য করেন, হুইচ ইজ হিজ নিয়ন্ত্রণ, তার নিয়ন্ত্রণে থাকতে হবে। সো আমি বললাম হিজ কন্ট্রোলে থাকতে হবে। সো আমি বলতে পারি এখানে ইন হিজ কন্ট্রোল, হুইচ ইজ ইন হিজ কন্ট্রোল। এবার আমি যদি বাক্যটিকে অন্যভাবে বাংলা করি, যেটা তার নিয়ন্ত্রণের অধীনে থাকবে, নিয়ন্ত্রণাধীন থাকবে। আমরা কিন্তু এভাবেও বলি যে সে আমার নিয়ন্ত্রণে আছে। মানে আমি বলি না অনেক সময় যে হলো সে আমার আন্ডারে চাকরি করে, তার মানে কি? সে আমার নিয়ন্ত্রণাধীন। সো আমি যেটা বলতে চাই, তার ভয়েসটা তার কন্ট্রোলের অধীনে থাকতে হবে, তার নিয়ন্ত্রণের অধীনে থাকতে হবে, এভাবেও বলতে পারি। সেই কারণে এখানে ইন না দিয়ে আপনি কিন্তু আরেকটা শব্দ ইউজ করতে পারেন, সেটা হলো আন্ডার। অর্থাৎ আন্ডার হিজ কন্ট্রোল, তার মানে নিয়ন্ত্রণাধীন। আবার যদি বলা হয় নিয়ন্ত্রণের বাইরে, তাহলে কি হয়? বিয়ন্ড হিজ কন্ট্রোল, তার নিয়ন্ত্রণের বাইরে। তার নিয়ন্ত্রণের ভিতরে, তাহলে কি হবে? আন্ডার হিজ কন্ট্রোল। নিয়ন্ত্রণের বাইরে, তাহলে কি হবে? বিয়ন্ড হিজ কন্ট্রোল। সো এখানে আমাদের নিয়ন্ত্রণের ভিতরে তার ভয়েসটা থাকতে হবে। তার কারণ যখন কথা বলতে হয়, যখন পড়াতে হয়, পড়ানোর সময় ভয়েসটা কিন্তু সবসময় একরকম রাখতে হয় না। কখনো কিছুটা বাড়বে, কখনো কমবে, কখনো বা একটু টান হবে, কখনো বা আবার নর্মাল থাকবে। এই যে বিভিন্ন রকমের ভয়েস, এটাই কিন্তু নাটকীয়তা সৃষ্টি করে ক্লাসের ভিতরে, এবং যেটা স্টুডেন্টের ভিতরে কি হয়? তার একনিষ্ঠতা ধরে রাখতে সহায়তা করে। এবার চলে আসি এরপরে, হি ডাজ নট সিট, তিনি বসে থাকেন না মোশনলেস। মোশন মানে নড়াচড়া করা, মোশনলেস মানে অনড়, যেটা নড়াচড়া করে না। তাহলে হি ডাজ নট সিট, তিনি বসে থাকেন না অনড় ভাবে, একেবারে স্থির হয়ে বসে থাকেন না। ইন হিজ ক্লাস, বাংলা কি হবে? তার ক্লাসে। আশা করি বুঝতে পারছি। তিনি বসে থাকেন না তার ক্লাসে, তাহলে তার ক্লাস, তার ক্লাস, হিজ ক্লাস। তাহলে এর সাথে কি করলাম? হিজ ক্লাস, তার ক্লাস এ। তাহলে ইন হিজ ক্লাস, তার ক্লাসে সে কি করে না? অনড় হয়ে বসে থাকেন না। এখন আমি যদি আপনাকে আরেকটু বিষয়টা বলি, এই যে ক্লাস শব্দটা এখানে দুইটা মিনিং দিতে পারে। একটা মিনিং হচ্ছে ক্লাস মানে ক্লাসরুম, অর্থাৎ তিনি ক্লাসরুমে অনড় বসে থাকেন না, ক্লাস মানে। আরেকটা ক্লাস মানে হচ্ছে শ্রেণী, একই লেভেলের ছাত্রছাত্রীদের গ্রুপ। তাহলে তিনি দুই রকম হতে পারে। তিনি ক্লাসে মানে ক্লাসরুমের ভিতরে অনড় বসে থাকেন না, আরেকটা হলো তিনি ছাত্রছাত্রীদের এই গ্রুপের সামনে অনড় বসে থাকেন না। অর্থাৎ একটা শিক্ষক যখন শিক্ষার্থীদের সামনে থাকবে, সে কি চুপ করে বসে থেকে খালি রোবটের মতন কথাবার্তা বলবে? না, দুইটা বিষয়, একটা ক্লাসরুমে আর একটা হলো শিক্ষার্থীদের সামনে। আমি যদি শিক্ষার্থীদের সামনে বলি, তাহলে এখানে ইন না হয়ে আরেকটা ওয়ার্ড হতে পারে, সেটা হচ্ছে বিফোর। বিফোর ইজ ক্লাস, তার ক্লাসের সামনে। আবার সামনে অর্থে আরেকটা আছে ইন ফ্রন্ট অফ, সেটাও ব্যবহার করা যাবে, ইন ফ্রন্ট অফ হিজ ক্লাস। তাহলে দেখেন আমি অনেকগুলো অল্টারনেট অপশন বললাম, সবগুলোই সঠিক। আমি আবারও বলছি, হি ডাজ নট সিট, তিনি বসে থাকেন না ইন ফ্রন্ট অফ হিজ ক্লাস, তার ক্লাসের সামনে। ক্লাসের সামনে মানে কি? ছাত্রছাত্রীদের এই গ্রুপটা। ক্লাস বলতে কিন্তু সবসময় ক্লাসরুম বোঝায় না ভাইয়া। ক্লাসরুম বোঝালে ক্লাসটা হলো কমন নাউন, আর ছাত্রছাত্রীদের একটা গ্রুপ, একটা শ্রেণী বোঝাতে আমরা সেটাকে বলি ক্লাস হলো একটি কালেকটিভ নাউন। সো যে কোনো ভাবে এটা ব্যবহার হতে পারে। সো এখানে সম্ভাব্য উত্তর হলো ইন, অথবা হলো বিফোর, অথবা হলো ইন ফ্রন্ট অফ। আমি যদি ইন ব্যবহার করি, তার মানে ক্লাসরুমের ভিতরে তিনি অনড় বসে থাকেন না। আর বিফোর আর ইন ফ্রন্ট অফ যদি ব্যবহার করি, তাহলে ক্লাস মানে হচ্ছে ছাত্রছাত্রীদের এই গ্রুপটার সামনে তিনি অনড় বা একাকী বসে থাকেন না। এক্ষেত্রে তিনটি কিন্তু সঠিক উত্তর। সো আশা করি আপনারা এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এরপরে চলে আসি, এভরিবডি হ্যাজ সামথিং।
প্রত্যেকেরই আছে কিছু একটা ভ্যালুয়েবল, মূল্যবান। প্রত্যেকের মানে প্রত্যেকটা মানুষেরই মূল্যবান কিছু একটা আছে। কোথায় আছে ভাই? কেন শূন্যস্থানের পরে দেওয়া আছে হিম, অর্থাৎ তার নিজের ভিতরে। সো আবারও বলতেছি, আমরা যারা এখানে ক্লাসটি শুনছি, আপনাদের প্রত্যেকেরই ভিতরে কিন্তু একটি সুপ্ত প্রতিভা আছে, এখানে সেই কথাটা বলা হচ্ছে। অর্থাৎ আপনার ভিতরে, তাহলে ভিতরে হতে কি হবে? এখানে ইন হবে, ইন হিম, অর্থাৎ প্রত্যেকেরই ভিতরে একটা মূল্যবান জিনিস আছে, মূল্যবান কিছু একটা আছে প্রত্যেকেরই ভিতরে। সো সেই জন্য আমরা এখানে বলছি ইন হিম হবে, প্রত্যেকের ভিতরে। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? প্রত্যেকের ভিতরেই কি আছে? একটি মূল্যবান জিনিস আছে। ঠিক আছে, এবার পরের লাইনে যাচ্ছি। এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, ডিসকভার্স মানে আবিষ্কার করেন, দ্য ট্রেজার গুপ্ত ধনটা আবিষ্কার করেন। কোন গুপ্ত ধন? হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, যেটা লুকিয়ে থাকে প্রত্যেক ছাত্র ছাত্রীর ভিতরে। অর্থাৎ একজন শিক্ষকের কাজ কিন্তু শুধু পড়ানো না, বরং প্রত্যেক ছাত্রছাত্রীর ভিতরে লুকিয়ে থাকা গোপন জিনিসটাকে, গুপ্ত ধনটাকে বের করে আনা। কোনটা? এক একজনের এক একটা পাওয়ার আছে। ধরেন কারোর পাওয়ার হলো বোঝা, কেউ বুঝে 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 লিখতে পারে, আবার কারোর পাওয়ার হলো মুখস্থ করা। এই যে তার নিজস্ব যে একটা বিষয়, ভ্যালুয়েবল জিনিস প্রত্যেকের ভিতরেই আছে, সেই গোপন জিনিসটাকে, সেই গুপ্ত ধনটাকে উদ্ধার করা হলো শিক্ষকের কাজ। এবার চলে আসি, হি অলসো ওয়ান্টস, হি মানে শিক্ষক এটাও চান। এখানে ইনসাইড হলো না কেন ভাইয়া? এখানে ইনসাইডও দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে হলো না, না এখানে ইন বা ইনসাইড দুটাই চলবে, কারণ দেখেন একই রকমের বাক্য, দ্বিতীয়টাই কিন্তু ইনসাইড ইচ স্টুডেন্ট লেখা আছে। সো আমরা এবার সামনের দিকে যাচ্ছি। হি অলসো ওয়ান্টস, তিনি কিন্তু এটাও চান। কি চান? দি স্টুডেন্টস হ্যাপি, তিনি ছাত্রছাত্রীদেরকে খুশি চান, খুশি দেখতে চান, এরকম। ফর এন্ড ফর দিস, এবং এই জন্য হি কিপস দেম বিজি, তিনি তাদেরকে ব্যস্ত রাখেন। অর্থাৎ তিনি ছাত্রছাত্রীদেরকে কি করতে চান? খুশি দেখতে চান, আর এই জন্যই তিনি ছাত্রছাত্রীদেরকে কি করেন? ব্যস্ত রাখেন। এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, নেভার কখনোই না। এইবার আরো একটা মুখস্থ পেয়ে গেলাম, সেটা হচ্ছে এখানে হ্যাঙ্কারস আফটার। হ্যাঙ্কার আফটার মানে লালায়িত হওয়া, কোনো কিছুর প্রতি লোভী হওয়া। একজন ভালো শিক্ষক কখনোই অর্থের প্রতি লালায়িত হন না, অর্থাৎ নেভার হ্যাঙ্কারস আফটার মানি, টাকার জন্য তিনি কখনোই লালায়িত হন না। এবার দেখেন এই যে 10টি কোশ্চেন আমরা বোর্ডের একটি কোশ্চেন থেকে পেলাম, এই 10টা কোশ্চেনের মাত্র দুটি ছিল যেটি আপনাকে আসলে মুখস্থ রাখতে হবে। একটি হলো অ্যাকর্ডিং টু, আপনি জানতেন, তার কারণ অসংখ্য বার অ্যাকর্ডিং টু ব্যবহার করেছেন বিভিন্ন প্যারাগ্রাফ বা কম্পোজিশনে। আবার এই হ্যাঙ্কার আফটারও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের তালিকায় মোস্ট ইম্পর্টেন্ট কমনলি ইউজড একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তার মানে দেখেন বোর্ড কোশ্চেন গুলোর 8টি কিন্তু আসলো প্রিপজিশনের জেনারেল ব্যবহার থেকে, আর মাত্র 2টি আসলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ থেকে, দ্যাট ইজ মুখস্থ থেকে। সো যাই হোক, আমরা এবার পরের কোশ্চেনে চলে আসি। ভাইয়া অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে, আমরা পরের কোশ্চেনে এসে পড়লাম। পরের কোশ্চেনটি হলো প্যারেন্টস হ্যাভ ডিজায়ার শূন্যস্থান ব্রাইট ফিউচার শূন্যস্থান দেয়ার চিলড্রেন। সো এখন আমাদের কাজ হলো যে এই বাক্যের এই অংশগুলোর বাংলা মিনিং আমি জানি কিনা। প্যারেন্টস হ্যাভ ডিজায়ার, পিতামাতাদের প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষা আছে, আশা আছে, ইচ্ছা আছে, এরকম কি আছে? ব্রাইট ফিউচার মানে হলো উজ্জ্বল ভবিষ্যৎ, দেয়ার চিলড্রেন মানে হলো তাদের সন্তান। তাহলে আমি যদি একসাথে মিলিয়ে বলি, তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ। সো আমি কিন্তু প্রথমে এখানে একটি পেয়ে গেলাম, সেটা হচ্ছে তাদের সন্তানদের। দেখেন তাদের সন্তান, এর সাথে এর যোগ হলো তাদের সন্তানদের। সো আমি এখানটা আগে অফটা দিয়ে নিলাম, যেহেতু একই লাইনে সেখানে আমি যেটা পারলাম সেটা দিয়ে নিলাম। সুবিধা হলো এবার কিন্তু বাংলা করা আমার জন্য সহজ হবে, যেহেতু আমি একটা পেরে গেছি। এবার যেটা বলতে চাই, দেখেন প্যারেন্টস হ্যাভ ডিজায়ার, পিতামাতাদের প্রত্যাশা আছে। তাহলে পিতামাতা প্রত্যাশা করে কি জন্য, কি উদ্দেশ্যে প্রত্যাশা করে, আশা করে কি জন্য আশা করে? আশা করে হচ্ছে সন্তানের কি উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা আশাবাদী, উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা আশা করে, উজ্জ্বল ভবিষ্যতের তারা কি করে? আকাঙ্ক্ষা করে। সো আমরা বলবো এখানে উদ্দেশ্য আছে, সো আমরা এখানে বলবো হচ্ছে ফর হবে। সো এবার দেখি বাংলাটি, প্যারেন্টস হ্যাভ এ ডিজায়ার, পিতামাতাদের উচ্চ আকাঙ্ক্ষা আছে, আশা আছে তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।
সো আমি বাংলা করে দেখলাম, জন্য দিলেও কিন্তু বাংলা হলো। এবং এখানে আগের অংশ হচ্ছে পিতামাতার ডিজায়ার বা প্রত্যাশা, পরের অংশটা হলো তার উদ্দেশ্য। প্রত্যাশা করে কেন? উদ্দেশ্য হলো সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সো আমরা বুঝে ফেললাম এখানটায় ফর হবে। আচ্ছা, এবার চলে আসি দ্বিতীয়তে। দে আর রেডি, দে আর রেডি, তারা প্রস্তুত। তারা মানে কারা? প্যারেন্টস। তারা প্রস্তুত টু ডু এনিথিং, যে কোনো কিছু করতে তারা প্রস্তুত। হুইচ মে বি, যেগুলো হতে পারে। কনজেনিয়াল, দিস ইজ মুখস্থ। আমি একটি মুখস্থ আবারও পেলাম, সেটা হচ্ছে কনজেনিয়াল। কনজেনিয়াল টু হয়, কনজেনিয়াল টু মানে সুবিধাজনক, হেল্পফুল, সহকারী, সাহায্য করতে পারে এমন। সো আমরা কনজেনিয়াল টু পেয়ে গেলাম। এবার দেখি বাক্যটির বাংলা কি দাঁড়াচ্ছে। দে আর রেডি, তারা প্রস্তুত টু ডু এনিথিং, যে কোনো কিছু করতে প্রস্তুত। হুইচ মে বি, যেটা হতে পারে। কনজেনিয়াল টু, উপকারী, সহায়ক হতে পারে। দি সাকসেস ড্যাশ দেয়ার চিলড্রেন। তাহলে এবার মিলাবো সাকসেস শব্দের সাথে দেয়ার চিলড্রেনের সম্পর্কটা কি, অর্থাৎ তাদের সন্তানদের সাফল্যের জন্য সহায়ক। হুইচ মে বি, যেটি হতে পারে। তাহলে যেটি হতে পারে তাদের সন্তানদের সাফল্যের সহায়ক, তাহলে তাদের সন্তানদের। সো আমি এখানে কি বসাচ্ছি? অফ বসাচ্ছি। সাকসেস অফ দেয়ার চিলড্রেন। এভরি সাকসেস, এভরি সাকসেস শূন্যস্থান দেয়ার চিলড্রেন। দেখেন এইমাত্র আমি সাকসেস শব্দের সাথে দেয়ার চিলড্রেনের কিন্তু সম্পর্ক করে এসেছি। সো আবারও কিন্তু সাকসেস শব্দের সাথে দেয়ার চিলড্রেনের সম্পর্ক করছি। সুতরাং উত্তর কিন্তু ভাই একই হবে, এটাই বুঝছি। এবার বাংলা করে দেখেন, উত্তরটি হয়ে গেছে। তাহলে কি হলো? তাদের সন্তানদের প্রত্যেক সফলতা। সাকসেস শব্দের অর্থ সফলতা। দেয়ার চিলড্রেন মানে তাদের সন্তান। তাহলে তাদের সন্তানদের প্রত্যেক সফলতা মেক দেম, তাদেরকে করে কি করে? তাদেরকে হ্যাপি করে। এন্ড দে বিকাম, তারা হয়, হয়ে পড়ে। কি হয়ে পড়ে? স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন মানে নিশ্চিত হয়ে পড়ে। তারা কোন বিষয়ে নিশ্চিত হয়ে পড়ে? তাদের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে নিশ্চিত হয়ে পড়ে। অর্থাৎ তাদের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে, অর্থাৎ আমি যদি বলি কোনো বিষয়ে অথবা কোনো কিছুর সম্পর্কে যখন এমনটা বোঝায়, তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে অ্যাবাউট বসাই। সো আমরা এখানটায় কি বসাবো? অ্যাবাউট বসাবো। সো লক্ষ্য করেন, তাহলে অ্যাবাউট হবে এখানটায়। অর্থ কি দাঁড়াচ্ছে? যে দে বিকাম স্যাঙ্গুইন, তারা কি হয়? দে বিকাম স্যাঙ্গুইন, তারা কি হয়? তারা হচ্ছে নিশ্চিত হয় তাদের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে। তারা নিশ্চিত হয়ে পড়ে তাদের ভবিষ্যতের বিষয়ে। আমরা নিশ্চিত হই আমাদের ভবিষ্যতের বিষয়ে। লক্ষ্য করেন এখানে এমনিতেই বিষয় শব্দটা আসছে। সো আমরা এখানে কি দিচ্ছি? অ্যাবাউট দিচ্ছি। এবার চলে আসি এরপরে। বাট দেন, কিন্তু তখন দ্য চিলড্রেন, ছেলেমেয়েরা ডু নট পে হিড, তখন কিন্তু ছেলেমেয়েরা কি করে না? মনোযোগ দেয় না। দেখেন হিড শব্দটির বাংলা আপনি হয়তো নাও জানতে পারেন, কিন্তু এখন আমি লিখে দিয়েছি মনোযোগ দেওয়া। এবার চলে আসি তারপরে কি আছে। তারপরে আছে হলো হিডের পরে আছে হলো দি সাজেশন, এবং তারপরে আছে দেয়ার প্যারেন্টস। সো এইটুকু আমি বাংলা করব এখান থেকে। বাট দেন দ্য চিলড্রেন ডু নট পে হিড, কিন্তু তখন ছেলে মেয়েরা মনোযোগ দেয় না। মনোযোগ দেয় না কিসের প্রতি? মনোযোগ দেয় না। কিসের দিকে মনোযোগ দেয় না? কোন দিকে মনোযোগ দেয় না? সাজেশনের দিকে। কোন সাজেশন? আমি সেখানে পরে যাচ্ছি। কোনো কিছুর দিকে অথবা প্রতি বুঝালে কি হয়? টু হয়। অর্থাৎ আমি বলতেই পারি এখানে মনোযোগটি কোন দিকে? মনোযোগটি হলো সাজেশনের দিকে। অর্থাৎ তারা সাজেশনের দিকে কোনো মনোযোগই দেয় না। কার সাজেশন? তাদের প্যারেন্টসদের সাজেশন, তাদের পিতা মাতাদের সাজেশন। তাহলে পিতা মাতা শব্দের সাথে কি পেলাম? র এর। তাহলে কি দিব ভাই? অফ দিব। দেখেন এখানেই কিন্তু আপনি মুখস্থ করেছেন, একটা জিনিস পেয়েছেন, সেটা হলো হিট টু। হিট টু মানে মনোযোগী হওয়া। কিন্তু আমি যদি হিট মানে মনে রাখি শুধু মনোযোগী, তাহলে কিন্তু আমি এখান থেকে বের করে ফেলতে পারি আসলে এখানে টুই হবে। তার কারণ আপনি যখন বলবেন যে আমি এই কাজের দিকে মনোযোগ দিতে পারছি না, তাহলে কি বলবেন আপনি? ডোন্ট হিট টু দি ওয়ার্ক, কাজের দিকে, কাজের প্রতি। আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। আলাদা করে হিট টু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, অথচ তালিকার ভিতরে কিন্তু এটি আছে। অর্থাৎ ওই যে অ্যাডভান্স নবদূত বইয়ের মধ্যে যে তালিকা, সেখানে এটা আছে। ওকে, এরপরে চলে আসি। অ্যাজ দ্য প্যারেন্টস ওয়ান্ট, যেমনটা পিতামাতারা চান।
দেয়ার এন্টায়ার হোপ, তাদের সমগ্র আশা, সমস্ত আশা। এবার আরো একটি মুখস্থ পেয়ে গেলাম, সেটা কোনটা? সেটা হলো এখানে এন্ড ইন স্মোক। এন্ড ইন স্মোক, এন্ড ইন স্মোক মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, ব্যর্থ হওয়া। এন্ড ইন স্মোক মানে ব্যর্থ হওয়া, ব্যর্থতায় পর্যবসিত হওয়া। এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলবো না, এটা আসলে একটি ইডিয়ম। আমরা পড়ি না ইডিয়মস এন্ড ফ্রেজেস, এটা হলো একটা ইডিয়ম। সো এটি এমনিতেই মুখস্থ রাখতে হবে। এন্ড ইন স্মোক মানে হলো কি হওয়া? ব্যর্থ হওয়া। যে ইডিয়ম গুলো আমাদের টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষাগুলো এসেছে, সেগুলোও কিন্তু তালিকা অবস্থায় আপনি পিডিএফ শিটের ভিতরে পাচ্ছেন। সুতরাং এটা নিয়েও টেনশন করার দরকার নেই। প্রিপজিশনের উসিলায় কিছু ইডিয়মস এন্ড ফ্রেজও আমাকে মুখস্থ করে রাখতে হবে, কারণ এগুলোর ভিতরে অন্য কোনো প্রিপজিশন ব্যবহার হবে না। এবার চলে আসি পরের লাইনে। সুতরাং সো চিলড্রেন মাস্ট বি কশাস। কশাস মানে সতর্ক। সুতরাং চিলড্রেন সন্তানদেরকে, শিশুদেরকে অবশ্যই মাস্ট বি কশাস, সতর্ক হতে হবে ইহার বিষয়ে। তাহলে বিষয় ইংরেজি কি আমরা একটু আগে জেনেছি? অ্যাবাউট ইট। সো আমরা বলতে পারি কশাস অ্যাবাউট। অথবা আপনি যদি মুখস্থ করে থাকেন কশাস শব্দের সাথে অ্যাবাউট ছাড়াও আর কে বসে? এখানে ফর বসতে পারে, ফর ইট, অথবা কশাস ফর ইট, অথবা কি হতে পারে? অফ হতে পারে। তবে আমি বলবো যে আপনি যদি বাংলা করে করেন এমনিতেই অ্যাবাউট পাবেন। দেখেন ছেলে মেয়েরা, সুতরাং ছেলে মেয়েদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে। ইট, ইট, ইট বিষয়ে, এই বিষয়ে, ইহার বিষয়ে। সুতরাং বিষয়ে অর্থ দিলে কি হয়? অ্যাবাউট হয়। সুতরাং আপনি অ্যাবাউট লিখে ফেলেন, সমস্যা নেই। আর আপনি যখন বইয়ে মুখস্থ করতে যাবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তখন দেখবেন সেখানে লেখা আছে কশাস ফর, কশাস অফ, কশাস অ্যাবাউট, সবই দেওয়া যায়। সবাইকে বলবো আজকের ক্লাসের শেষে যে কোনো একটি বই হাতে নেন এবং হাতে নিয়ে র্যান্ডম আপনি 10টি কোশ্চেন সলভ করেন। সামনে ডিকশনারি থাকবে, কোনো ওয়ার্ডের বাংলা মিনিং না জানলে ডিকশনারি থেকে বের করে নেবেন। প্রত্যেকটা ওয়ার্ড লিখবেন, বাংলায় বাক্য লিখবেন এবং বাংলায় বাক্য লিখে দেখবেন যে ওয়ার্ডের আগে শূন্যস্থান দেওয়া হয়েছে বাংলা বাক্যে সেই ওয়ার্ডের সাথে কোন বিভক্তি আছে। বিভক্তি দেখে প্রিপজিশন বসিয়ে ফেলেন। আমি আপনাকে বলবো হয়তোবা 10টার ভিতরে 8টা 7টা আপনি নিশ্চিতভাবেই পারবেন। বাকি 2-3টা মুখস্থ দেখবেন, এগুলো আবার তালিকার ভিতরে আমি দিয়ে দিছি, সেখান থেকে মুখস্থ করে নেবেন। আশা করি আপনার সমস্যাগুলো সব সমাধান হয়ে যাবে। সবার উদ্দেশ্যে বলি ভাইয়া, আজকে যারা কষ্ট করে আমার কথাগুলি শুনলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এইভাবে যদি আরো 10টি কমপক্ষে প্র্যাকটিস করেন, আমার মনে হয় প্রিপজিশনে আপনার সমস্যাটি থাকবে না। তবে আমি আপনাকে যে কথাটি বলতে চাই আজকে ক্লাসটি শেষ করার একটু আগে, সেটা হলো সোহেল ভাই কিন্তু ভাই আপনাদের পাশে আছে, আপনাদের পাশে ছিল এবং আপনাদের পাশেই থাকবে। সুতরাং যে কোনো সমস্যায় সোহেল ভাইকে নক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।